সবাইকে স্বাগতম আজকের এই স্পেশাল বিশ্লেষণে। আজকে আমরা মাই মাস্টার ইজ সুপার রিচের একদম অ্যাকশন প্যাকড এপিসোড 29 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মানে আজ আমরা দেখব কিভাবে চোখের পলকে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়, আর চরম ক্ষমতার লড়াই কিভাবে একটা বিশাল ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে। তো আর দেরি না করে চলুন সোজা মূল ঘটনায় ঢুকে পড়ি। শুরুতেই কিন্তু দারুণ একটা প্রশ্ন মাথায় আসে। একবার চিন্তা করলে অবাক হতে হয় কিভাবে একজন তরুণ কাল্টিভেটর কোনোরকম ঘাম না ঝরিয়েই একদম হেলায় অত্যন্ত দক্ষ এলিট ঘাতকদের পুরো একটা দলকে হারিয়ে দিতে পারে। আজকের আলোচনার মূল আকর্ষণই হলো এটা। আমরা শক্তির এমন এক অবিশ্বাস্য ব্যবধান দেখতে পাব যা পুরো গল্পটাকে আক্ষরিক অর্থে অন্য মাত্রায় নিয়ে গেছে। আর এই বিষয়টা ঘটনার নাটকীয়তাকে দারুণভাবে ফুটিয়ে তোলে। একদিকে দেখুন, বাবা আর ছেলে অত্যন্ত শান্ত আর আরামদায়ক একটা পরিবেশে বসে একসাথে মদ্যপান করছে, আড্ডা দিচ্ছে, পরিবেশটা একদম চিল। ঠিক তখনই অন্যদিকে 5 থেকে 6 জন এলিট ঘাতক হঠাৎ করেই আক্রমণের জন্য ওত পেতে আছে। এই যে চরম একটা বিপরীতমুখী অবস্থা, এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে কত দ্রুত একটা শান্ত পরিস্থিতি মারাত্মক বিপদের রূপ নিতে পারে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এই ইন্টিগ্রেশন লেভেলের ধারণাটা। যখন ছেলে তার বাবাকে জানায় যে বাইরে থাকা শত্রুরা ইন্টিগ্রেশন লেভেলের, বাবা কিন্তু আক্ষরিক অর্থেই ভয়ে কাঁপতে শুরু করেন, এমনকি আতঙ্কে কাশতেও থাকেন। এর কারণটা শুনলে অবাক হতে হয়। এই পর্যায়ের মাত্র একজন যোদ্ধায় পুরো একটা শহর মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কল্পনা করা যায় তাহলে একসাথে 5-6 জন এমন ঘাতক কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা নিশ্চয়ই আর বুঝিয়ে বলতে হবে না। এবার চলুন দেখি এই চরম বিপদের মুহূর্তে তাদের দুজনের রিয়াকশনে কতটা তফাৎ দেখা যায়। একদিকে বাবা তো ভয়ে প্রায় দিশেহারা, তিনি তার সাধারণ সৈন্যবাহিনী ডাকার কথা ভাবছেন, কিন্তু অন্যদিকে ছেলে, সে সম্পূর্ণ শান্ত, একেবারে নির্লিপ্ত। সে তার আতঙ্কিত বাবাকে রিল্যাক্স করতে বলছে। এখন প্রশ্ন হলো, সে এতটা শান্ত কেন? কারণ সে এমন কিছু জানে যা তার বাবা জানে না। আসল বিষয়টা হলো তাদের শক্তির ব্যবধান। আমাদের প্রধান চরিত্র মানে ওই ছেলেটি এই আক্রমণকারীদের চেয়ে শক্তিতে ঠিক এক ধাপ ওপরে রয়েছে। সে ইন্টিগ্রেশন স্টেজের একদম পিক বা সর্বোচ্চ লেভেলে অবস্থান করছে। এর মানে হলো ওই এলিট ঘাতকরা যতই শক্তিশালী হোক না কেন, তার কাছে তারা আক্ষরিক অর্থেই নেহাত শিশু। সে তাদের ধরাছোঁয়ার সম্পূর্ণ বাইরে। আর শক্তির এই অবিশ্বাস্য ব্যবধান থেকেই কিন্তু দারুণ একটা মজার মুহূর্ত তৈরি হয়। ঘাতকরা যখন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ছেলেটি হঠাৎ করে তাদের পেছনে গিয়ে হাজির, আর অত্যন্ত ব্যঙ্গাত্মক সুরে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এত রাতে কি এখানে রাতের খাবার খেতে এসেছো, নাকি কোনো খারাপ উদ্দেশ্যে? মানে চরম বিপদের মুখে দাঁড়িয়েও তার এই রসবোধ আর ক্যাজুয়াল আচরণ সত্যিই উপভোগ করার মতো। ঘাতকরাও কিন্তু দ্রুতই বুঝে ফেলে যে এই ছেলে সাধারণ কেউ নয়, তাই তারা মরিয়া হয়ে একটা ব্যাকআপ প্ল্যান বা কৌশল অবলম্বন করে। তাদের ছকটা ছিল এমন: প্রথমে লক্ষ্যবস্তুকে ঘিরে ফেলা, তারপর একটা বিশেষ ফরমেশন বা জাদুকরী কাঠামোর মাধ্যমে তাকে এমনভাবে আটকে ফেলা যাতে সে নড়াচড়াও করতে না পারে, আর সবশেষে চারদিক থেকে একযোগে আক্রমণ করা। বোঝাই যাচ্ছে এটা ছিল নিজেদের শক্তির অভাব পূরণের একটা মরিয়া চেষ্টা। কিন্তু এরপর কি ঘটে? অবিশ্বাস্য ব্যাপার হলো, ছেলেটি সেই শক্তিশালী ফরমেশনটাকে সম্পূর্ণ ইগনোর করে। তার কাছে এটা যেন কিছুই না। সে অনায়াসে ফরমেশনের ভেতরে নড়াচড়া করে, আর চোখের পলকে, হ্যাঁ ঠিক চোখের পলকেই, মাথায় মাত্র একটা আঘাতেই একজন ঘাতককে পুরোপুরি শেষ করে দেয়। তার এই একটা মাত্র পদক্ষেপেই ঘাতকদের সমস্ত কৌশল একদম ধূলিসাৎ হয়ে যায়, আর বাকিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপায় না দেখে বাকি ঘাতকরা যখন পালাতে চেষ্টা করে, তখন ছেলেটি তাদের একটা এনার্জি খাঁচায় বন্দি করে ফেলে। আর এরপরই ঘটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা। সে জোর করে তাদের স্মৃতি পড়ে একটা বিশাল ষড়যন্ত্র উন্মোচন করে। দেখা যায় ঘাতকদের কাছে অন্য দেশের ভুয়া টোকেন রয়েছে, মানে কেউ একজন ইচ্ছে করে এই আক্রমণ চালিয়ে অন্য দেশের উপর দোষ চাপাতে চাইছে, যাতে দুই দেশের মধ্যে একটা যুদ্ধ বেঁধে যায়। কিন্তু সবচেয়ে বড় রহস্যটা কি? এই আসল হোতা যে কে, তা ঘাতকরা নিজেরাও জানে না। এটাকে বলে একদম নিখুঁত একটা ফলস ফ্ল্যাগ অপারেশন। মজার ব্যাপার হলো, ছেলেটি কিন্তু প্রথমে তাদের ছেড়েই দিতে চেয়েছিল, কিন্তু যখন সে বুঝতে পারে যে এই চক্রান্তের কারণে ভবিষ্যতে আরও অনেক নিরীহ মানুষের প্রাণ যেতে পারে, তখন সে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। তার কথা থেকেই তার নৈতিকতার দিকটা দারুণভাবে ফুটে ওঠে। সে ঘাতকদের পরিষ্কার জানিয়ে দেয় যে সে তাদের বাঁচতে দিত, কিন্তু নিরীহ মানুষের মৃত্যু আটকাতে তাদের মরতেই হবে। বৃহত্তর স্বার্থে এই ঘাতকদের বাঁচিয়ে রাখাটা কোনোভাবেই ঠিক হতো না, তাই সে তাদের সবাইকে শেষ করে দেয়। আচ্ছা, এবার পুরো শহরের চিত্রটার দিকে একটু নজর দেয়া যাক। মধ্যরাতে যখন প্রধান চরিত্রের বাড়িতে আক্রমণ হয়, ঠিক একই সময় কিন্তু ঘাতকদের আরেকটা দল শহরের মূল রাজপ্রাসাদেও আক্রমণ করে বসে। ছেলেটি তার বাবার কাছ থেকে জানতে পারে যে রাজপ্রাসাদও মারাত্মক বিপদে আছে। সে মুহূর্তের মধ্যে বুঝে যায় যে কালক্ষেপণ না করে তাকে দ্রুত সেখানে গিয়ে সবাইকে উদ্ধার করতে হবে। বাবা তখন তার 1 লক্ষ সৈন্যের বিশাল বাহিনী নিয়ে যাওয়ার প্রস্তাব দেন, কিন্তু একবার চিন্তা করলে দেখা যায় সাধারণ সৈন্য যারা কাল্টিভেটর নয়, তারা এই পর্যায়ে লড়াইয়ে কোনো কাজেই আসবে না। তাছাড়া ঘোড়ায় চড়ে যেতে অনেক সময়ও লেগে যাবে। তাই ছেলেটির বাবার প্রস্তাব বাতিল করে দেয়। এর বদলে সে একটা জাদুকরী এনার্জি বাবল তৈরি করে, যার ভেতরে তার বাবাকেও ঢুকিয়ে নেয় এবং আক্ষরিক অর্থেই চোখের পলকে রাজপ্রাসাদের দিকে উড়ে যায়। ঠিক সেই সময়ে রাজপ্রাসাদের পরিস্থিতি ছিল এক কথায় ভয়াবহ। রাজকন্যা আর তার সুরক্ষায় থাকা একজন বয়স্ক কাল্টিভেটর প্রহরী একজন নির্মম ঘাতকের কাছে একেবারে কোণঠাসা হয়ে পড়েছিলেন। বয়স্ক প্রহরীটি নিজের জীবন বাজি রেখে লড়াই করার চেষ্টা করছিলেন ঠিকই, কিন্তু সেই ঘাতকের সামনে তিনি কোনোভাবেই টিকতে পারছিলেন না। ঘাতকটি যখন তাকে একেবারে শেষ আঘাতটা করতে যাবে, ঠিক তখনই সেই জাদুকরী বাবলে করে সেখানে আমাদের প্রধান চরিত্র হাজির হয়।
আর তার এন্ট্রিটা ছিল জাস্ট দেখার মতো। ঘাতকের মারাত্মক আঘাতটা সে মাঝপথেই আটকে দেয়। ঘাতকটি তো অবাক, সে জানতে চায় এই ছেলেকে। তখন আমাদের প্রধান চরিত্র অত্যন্ত আত্মবিশ্বাসী আর হ্যাঁ, কিছুটা অহংকারী ভঙ্গিতেই বলে ওঠে, আমি এখানকার হিরো, আমি অবিচার দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করি। তার এই ডায়লগটাই প্রমাণ করে যে সে নিজের ক্ষমতা আর লক্ষ্যের ব্যাপারে কতটা কনফিডেন্ট। এরপর পরিস্থিতি একটু হালকা হয়ে যায় তার অদ্ভুত রসবোধের কারণে। ঘাতকটি যখন তার তলোয়ার নিয়ে আবার আক্রমণ করতে আসে, প্রধান চরিত্র সেই অস্ত্রটা দেখে হেসেই কুটিকুটি। সে সেটাকে একটা ছোট 4 ইঞ্চির তলোয়ার বলে রীতিমতো ব্যঙ্গ করতে থাকে। কল্পনা করা যায় এই চরম মুহূর্তেও এমন রসিকতা। আর ঠিক এর পরপরই সে কোনো রকম কষ্ট ছাড়াই সে ঘাতকটিকেও শেষ করে দেয় এবং রাজকন্যাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে। তো ঘাতকরা পরাজিত হল, রাজপ্রাসাদও রক্ষা পেল। কিন্তু একটা প্রশ্ন এখনও ভাবিয়ে যাচ্ছে, এই পুরো ঘটনার পেছনে কলকাঠি নাড়ছে কে? কে চাইছে দুটো দেশের মধ্যে একটা ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হোক? আসল হোতা কিন্তু এখনও পর্দার আড়ালেই রয়ে গেছে। আর এই বিশাল রহস্য উন্মোচনের জন্যই অপেক্ষা করতে হবে পরবর্তী ঘটনাবলীর জন্য। আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি পরবর্তী পর্বেও এই রোমাঞ্চকর যাত্রা আমাদের সাথেই অব্যাহত থাকবে।